বর্তমানে বাংলাদেশে একটা রাজনৈতিক আপনার ক্রাইসিস চলছে। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বর্তমানে কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার এবং এই উপদেষ্টা মণ্ডলী এবং তার সমর্থকরা এই যে বাংলাদেশের সংস্কারের কথা বলে, সংবিধান পরিবর্তনের কথা বলে, তারা কিন্তু আসলে একটা বাংলাদেশের রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে কিনা সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। তো বিশেষ করে আমরা দেখছি যে আসলে এই যে শেখ হাসিনা সরকার, তিনি যেমন আপনার এই স্বাধীনতার চেতনার কথা বলে, স্বাধীনতার পক্ষের শক্তির কথা বলে, স্বাধীনতার সপক্ষ শক্তির কথা বলে তিনি যে আসলে তার যে অবৈধ ক্ষমতা যে বৈধতা করার চেষ্টা করেছিলেন, আমরা দেখেছি বর্তমান এই যে মানে কি বলে উপদেষ্টা মণ্ডলী এবং বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, তারা সংস্কারের কথা বলে, সংবিধান পরিবর্তন করার কথা বলে, তারা যে আসলে এই যে অসাংবিধানিকভাবে যে ক্ষমতায় রয়েছেন বা এই ক্ষমতাকে তারা মানে জনগণের কাছে শুদ্ধতার যে একটা সিস্টেম চালু করেছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে মানে আগামীতে বাংলাদেশে একটা সংঘর্ষ বেঁধে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, থেকে যাচ্ছে বা মানে হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা কেমন করে? যে আসলেই এই যে আপনার কিছু কিছু উপদেষ্টারা রয়েছেন, অনেক উপদেষ্টা রয়েছেন। আমরা যদি চিফ অ্যাডভাইজার আপনার ডক্টর ইউনূস সাহেবের কথাই বলি, উনিও কিন্তু আসলে শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি কতদিন করেছেন সেটা একটা বিষয়। এবং তিনি আন্তর্জাতিক পর্যায়ে সশরীরে না থেকে আন্তর্জাতিক পর্যায়ে তিনি বিভিন্ন আলাপ আলোচনা বা আন্তর্জাতিক যে জনমত রয়েছেন, বিশেষ করে উচ্চ যে বাংলাদেশের যে আন্তর্জাতিক যে উচ্চ মহলগুলো রয়েছেন, তাদের সাথে কথা বলে, সেই সব মহলের লোকজনদের সাথে কথা বলে শেখ হাসিনা পতনের ক্ষেত্রে তিনিও কিন্তু আসলে ভূমিকা রেখেছেন। আমরা বলবো যে আসিফ সাহেব, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং ছাত্রদের সাথে যখন শেখ হাসিনার সংঘর্ষ বেঁধে যায়, তো উনি ছাত্রদের অনুপ্রেরণা দিয়েছিলেন, এদের এই আমরা শেখ হাসিনা বিরোধী কথা বলেছেন, এদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিলেন এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। আসিফ নজরুল ইসলাম সাহেব ভালো উনি করেছিলেন, কিন্তু তার বিনিময়ে তিনি আসলে এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তাহলে তিনি যদি স্বল্প সময় বক্তৃতা দিয়ে আন্দোলন করে এই মানে কী বলে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারেন, তাহলে যে ভিভি নূর রয়েছেন, বিশেষ করে বিএনপির যে ফখরুল ইসলাম সাহেব রয়েছেন, বিএনপির আরও যেসব নেতাকর্মীরা রয়েছেন, তারা তো এই সুযোগগুলো পান, তারা তো দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন। তো সুতরাং আমরা বলি সংস্কারের নামে, সংবিধান পরিবর্তনের নামে এই যে উপদেষ্টা মণ্ডলীগুলো, তারা যে মন্ত্রণালয়ের সুবিধাগুলো ভোগ করছেন, তাহলে দীর্ঘ সময় যারা যুদ্ধ করছে, বিশেষ করে আমরা যে ইসলামী আন্দোলন, যে চরমনায় হুজুর সাহেব রয়েছেন, উনি কিন্তু ঢাকা শহরে তার দলবল নিয়ে অনেক নেতাকর্মী নিয়ে কিন্তু ভালোই সক্রিয় ছিলেন। হেফাজত ছিলেন, আপনার শিবির ছাত্র সমাজ ছিলেন, শিবিরের ছাত্ররা ছিলেন, তো ছাত্র দল ছিলেন, যুব দল ছিলেন, বা বিএনপি ছিলেন। তো আসলে তাদেরও তো একটা সুযোগ সুবিধা দরকার। তো তত্ত্বাবধায়ক সরকারে মানে যখন গঠন হলো, তত্ত্বাবধায়ক সরকার যদি এতগুলো সময় লাগে, তাহলে তো এখানে বিএনপির মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হতে পারে এবং আরও যেসব রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে। ক্ষোভের সৃষ্টি হবে না তাদের, যারা এই সংস্কার এবং এই সংবিধান পরিবর্তনের মাধ্যমে যারা সুযোগ সুবিধা ভোগ করছেন, তো তাদের মধ্যে আসলে এই সংস্কার আরও বেশি সময় লাগুক, সংস্কার আরও দরকার, অনেক সময় দরকার, তাদের এগুলো বলবেই। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আগামীতে একটা সংঘর্ষ বেঁধে যাওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে এখানে আপনার বিএনপির সাথে এই আপনার যারা সংস্কারপন্থী, সংস্কার এবং সংবিধান যে পরিবর্তনের সাথে যাদের মানে সুযোগ সুবিধা যারা ভোগ করছেন, তাদের সাথে এই বিএনপি এবং বিএনপির যে যারা সমর্থক যে রাজনৈতিক দলগুলো, তাদের সাথে এই সংস্কারপন্থী যে গ্রুপ রয়েছে, তাদের সাথে কিন্তু একটা সংঘর্ষে কিন্তু আমরা অনিবার্য দেখছি এবং বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তাদের সাথে মিলিতভাবে কাজ না করে। আপনার সংস্কার এবং সংবিধান পরিবর্তন করতে যদি সময় লাগে, সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের সাথে বসে, সকল রাজনৈতিক দলের সম্মিলিতভাবে কিন্তু এই সময়টা অতিবাহিত করতে হবে। নচেত কিন্তু বিএনপির সাথে এই সংস্কারপন্থী মানে যে গ্রুপ রয়েছে, তাদের সাথে সংঘর্ষ অনিবার্য। এবং আরও যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তারা যে ত্যাগ দিয়েছে,
তারা যে শ্রম দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা যদি এখন এই সংস্কার এবং সংবিধানে পরিবর্তন করলে যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যারা ভোগ করছে তাদের কাছ থেকে তারা যদি বঞ্চিত হয়, তাহলে এখানে একটা বৈষম্য তো তৈরি হচ্ছে। তো কাজে আমরা বলতে চাই যে আসলে সেই ক্ষেত্রে এখানে যদি বিএনপি দেখে যে আসলে এই যে সংবিধান এবং সংস্কারপন্থী যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটার সাথে তারা মাঠ পর্যায়ে যদি যুদ্ধ করে না পারে বা অনুমান করে তারা যদি দেখে যে না তারা পারবে না, সেক্ষেত্রে এই বিএনপির সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগের মাধ্যমে বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়ে যেতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। আর যদি যারা সংস্কারপন্থী রয়েছেন, বিশেষ করে যারা সংবিধান পরিবর্তনের কথা বলে সুযোগ সুবিধা ভোগ করছেন, তো আমরা মনে করি যদি এটা করতে সময় লাগে, অনেক সময়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে হবে। এককভাবে করতে গেলে সংঘর্ষ অনিবার্য, এটা আমার মাথায় রাখতে হবে। যারা ছাত্র সমাজ রয়েছেন সমন্বয় করে আপনারা ভালো জানেন, ডক্টর ইউনূস সাহেব কিন্তু ভালো জানেন, যারা উপদেষ্টা রয়েছেন তারা ভালো জানেন। আপনারা সামান্য সময় সংগ্রাম করে এই 8-10টা করে মন্ত্রণালয় চালাবেন অনির্দিষ্টকালের জন্য, আর রাজনৈতিক দলগুলো নেতারা তারা দীর্ঘ সময় সংগ্রাম করেছে, হা করে তো তারা দেখবে না, এটা মাথায় রাখতে হবে। তো বিষয়টা বুঝতে পেরেছেন। সুতরাং এটা না হলে আগামীতে একটা সংঘর্ষ হবে। বিএনপি যদি যদি এই গ্রুপটার সাথে না পারে, সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে যোগদান করে একটা ঐক্য তৈরি করে একটা গ্যাঞ্জাম তৈরি হতে পারে। তো বিষয়টা সবাই মাথায় রাখতে হবে। রাষ্ট্রে যদি বিশৃঙ্খলা না হয়, আর বিশৃঙ্খলা করলে এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।